আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলকে শাস্তির বিধান বাদ দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন। বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনাড়ম্বরভাবেই কাটল তারেক রহমানের জন্মদিন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজনৈতিক তকমা দিয়ে কেড়ে নেওয়া যাবে না কথা বলার অধিকার। এবং পুলিশের শীর্ষ পদে রদবদল। নতুন আইজি বাহারুল আলম। ডিএমপির কমিশনার হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রজ্ঞাপন জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান বাদ দিয়েই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিষয়টি থাকলেও উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাদ দেওয়া হয়েছে। এ সময় কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান বাদ রেখেই সংশোধন করা হয়েছে। কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে প্রচলিত আইনে বিচারের কথাও জানান তিনি। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। এ সময় কোনো ধরনের উস্কানিতে শিক্ষার্থীদের পা না দিতে আহ্বান জানিয়ে উপদেষ্টারা বলেন, সকল দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে, উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ যে আসেন, আপনারা কথা বলেন। ব্রিফিংয়ে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এই দিন বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফজলে রাব্বির রিপোর্ট। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা। এ কারণে অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে ছিল বাড়তি নিরাপত্তা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এদিন বিদেশি আইনজীবী নিয়োগের সুবিধা রাখা, দেশের বাইরে সংঘটিত অপরাধ আমলে নেওয়া সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024 অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। তবে বিচারকে বিতর্কিত না করতে ট্রাইব্যুনাল কর্তৃক রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার যে বিধান রাখা হয়েছিল তা বাতিল করে দেয় উপদেষ্টা পরিষদ। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলি রেকর্ড করার স্বার্থে যদি
অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিলের প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। আলোচনা হয় শ্রম পরিস্থিতি নিয়ে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সহায়তা করে এমন শিক্ষা ব্যবস্থা তৈরির উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটিএন বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত সচিব ABM আব্দুল সাত্তার। বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন 2 কর্মকর্তা গুলশানের বাসায় গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র 26 নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 1.5 দশক আগে সবশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যা, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির অবস্থান নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফুলগাজী শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে ফেনীর বন্যা দুর্গত মানুষের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে অপব্যাখ্যা দেয়া হচ্ছে দাবি করে ফখরুল বলেন, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না তা জনগণ ঠিক করবে। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যা হত্যা করেছে, যা মানুষ খুন করেছে, যা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। পরে ছাগলনাইয়ায় 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েও বিএনপি মাথা নত করেনি। স্বৈরাচারের বিদায়ের পর মানুষ যে স্বপ্ন দেখছে তা নস্যাৎ হতে দেয়া যাবে না। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। অন্যদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে আর সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বক্স চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মূল স্পিরিটের বাইরে গিয়ে কিছু কিছু উপদেষ্টার পদক্ষেপ গোটা জাতির মাঝে শঙ্কার সৃষ্টি করেছে। এ কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকেরা কারাগারের ভেতরে থেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং যারা এখনো গ্রেফতার হননি তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিপুল অঙ্কের টাকা ছিটাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবং নিজেকে খুব নিরপেক্ষ দেখানোর জন্য এমন কাজ করবেন যে কাজের মাধ্যমে বাংলাদেশে বিপদ ঘনিয়ে আসতে পারে। জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমে 16 বছর কার কি ভূমিকা ছিল এবং গত নির্বাচনগুলোতে কারা বৈধতা দিয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজধানীতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। মিডিয়া সংস্কারকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভা থেকে গণমাধ্যমকে একচাটিয়া নিয়ন্ত্রণ করতে বিগত সরকারের করা বেশ কিছু আইন বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী আইনের ধারাগুলো পরিমার্জন করে স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তদন্ত সাপেক্ষে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মালিক ও টেলিভিশনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা। আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল। আমি জানি অনেক পত্রিকা আইসিটি যে দুর্বল একটা কোড সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখা নাই। তারা ভয় পেয়েছেন এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। রাজনৈতিক বিবেচনায় নিকট অতীতে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব প্রতিষ্ঠানের নির্বাহীরা চ্যানেলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। তারপরে আপনার 2014, 2018, 2024-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ সরকার প্রধানের প্রত্যেকটি প্রেস কনফারেন্সকে প্রমাণ হিসেবে নিয়ে কোন সাংবাদিকের কি ভূমিকা ছিল তাও যাচাই বাছাই করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার পদে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা 2টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 5 আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়। 6 আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মইনুল ইসলাম। তবে তার নিয়োগের 3.5 মাসের মাথায় তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বাহারুল আলমকে 2 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে 7 আগস্ট ডিএমপির নতুন কমিশনার হিসেবে পুলিশের উপমহাপরিদর্শক মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকেও এই পদ থেকে সরিয়ে নতুন ডিএমপি কমিশনার হিসেবে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে 2 বছর চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। একই ভোটের মাধ্যমে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনে পরামর্শ দিয়েছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ। নির্বাচনী সংস্কার কমিশনের সাথে মত বিনিময়ে তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও পেশি শক্তি দূর করতে দরকার আনুপাতিক পদ্ধতির নির্বাচন। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, ইসির কাজে যেন কোনো হস্তক্ষেপ না আসে সেজন্যই টেকসই সংস্কার প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফের সাথে বৈঠক করে নির্বাচন সংস্কার কমিশন।
এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য আনুপাতিক পদ্ধতির উপর জোর দেন তিনি। এই পদ্ধতিতে একই সঙ্গে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজনের সুবিধার কথা তুলে ধরেন সাবেক সি। কারণ মৌন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবো। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক সাধারণ মানুষ তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। এ সময় নির্দিষ্ট সংখ্যক ভোটার নির্ধারণ করে স্থায়ী ভোট কেন্দ্র প্রতিষ্ঠারও পরামর্শ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না, এবং এখানে ভোটার ক্লাব 500 লোকের ভোটার ক্লাব থাকবে। এর আগে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির কর্মকর্তাদের প্রতিনিধি দল মতবিনিময় করে সংস্কার কমিশনের সঙ্গে। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। সন্ধ্যায় সংস্কার কমিশন বৈঠক করে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের আরো সঙ্গে। শক্তিশালী করা দরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হতদরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অল্প খরচে নার্সিং পেশায় দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে সুনামের সাথে কাজ করছেন। তাই এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে উচ্চতর ডিগ্রি লাভের জন্য শিগগিরই এখানে নার্সিং কলেজ চালু করা হবে বলে জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোরে 2006-07 শিক্ষাবর্ষে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। শহরতলির পুলের হাটে অবস্থিত এই মেডিকেল কলেজের অধীনে 2016-17 শিক্ষাবর্ষ থেকে নার্সিং কলেজ ইউনিটের কার্যক্রম চালু হয়। ভবনের 3য় তলায় আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এখানে নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন এবং মেডিকেল কলেজের শিক্ষকরা পাঠদান করেন। আমার কন্ট্রাক্টের জায়গা কোথায়? আমি একটা রোগীর সাথে যে কি দিয়ে কন্ট্যাক্ট করছি, আমি কি মুখ দিয়ে কন্ট্যাক্ট করি, আমি কি চোখ দিয়ে কন্ট্যাক্ট করি, আমি কি দিয়ে কন্ট্যাক্ট করি, হাত দিয়ে কন্ট্যাক্ট করি। কথা বলেছি তুমি কিছু না, একটা সামান্য অনেক স্প্রে হ্যান্ড স্যানিটাইজার একটু স্প্রে লাগাই দিলে, হালকা, যেগুলো খুব ব্রড হয় লাগাই দিলে হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এটা ওর স্কিনে কন্ট্যাক্ট করবে, ওই স্কিন থেকে আরেকটা স্কিনে যাবে। প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক নার্সিং ল্যাব, অর্থোপেডিক নার্সিং, মেডিকেল নার্সিং, সার্জিক্যাল নার্সিং সহ রয়েছে 13টি ল্যাবরেটরি। রয়েছে সুসজ্জিত পাঠাগার, ছাত্রী হোস্টেল। শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের জন্য আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর। দরিদ্র মেধাবীদের বিনামূল্যে উন্নতমানের শিক্ষা ব্যবস্থা থাকায় খুশি শিক্ষার্থীরা। কোনো জায়গায় পড়ালেখার খরচ অনেক বেশি, আবার অনেক জায়গায় নিরাপত্তার সুযোগ ছিল না ওইভাবে। এই কারণে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটে আমার পরিবার আমাকে ভর্তি করে। আমরা যে 3 বছর পরে ইন্টার্নি করে বের হয়ে আমাদের এখানেই চাকরি করার সুযোগ রয়েছে। আমাদের এখানে আবাসিক হোস্টেল সুসজ্জিত এবং সুন্দর, এবং তার পাশাপাশি আমাদের রয়েছে একটি সুসজ্জিত নামাজ ঘর। মেধাবী কোটার যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আমি সবগুলোই ভোগ করছি। অভিজ্ঞ স্পেশালাইজড ডাক্তারদের নিয়ে আমাদের ক্লাস নেওয়া, তারপরে প্রত্যেকটা ল্যাবে তাদেরকে হাতে কলমে দেখানো হয়। দ্রুত এখানে নার্সিং এর উপর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য একটি নার্সিং কলেজ স্থাপন করা হবে বলে জানান ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বিএসসি নার্সিং সায়েন্স চালু করবে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেটা বাস্তবায়ন হবে। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 19টি ব্যাচে এ পর্যন্ত 504 জন ছাত্রী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 14টি শিক্ষাবর্ষে 362 জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স শেষ করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ভরা মৌসুমেও বাজারে রেকর্ড 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তাই ভর্তুকি দিয়ে আজ থেকে সারা দেশে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সকালে কারণ বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তার দাবি, সরবরাহের ঘাটতির কারণেই বেড়েছে মূল্যস্ফীতি। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুমের নতুন আলুও বাজারে আসতে শুরু করেছে। তবে হাতবদল ও কারসাজের কারণে চড়া দামে নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যে কম আয়ের পরিবারে স্বস্তি দিতে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। এখানে দাম কম ভাই, এই হিসাবে সবাই লোকজন এনে লাইন দিয়ে দাঁড়াইছে। 30 টাকা আমরা কেজিতে কম পাচ্ছি, এরকম আমরা পাইলে তো ভালো হয়। টিসিবি ট্রাকে আলুর সাথে সয়াবিন তেল, মসুর ডাল এবং চালও কিনতে পাচ্ছেন ফ্যামিলি কার্ডধারীরা। বাজারে 70 টাকা করে, এখানে 40 টাকা করে, তাই আমাদের অনেক উপকার হয়েছে, ন্যায্য মূল্যে পাইছি। কারণ বাজারে টিসিবি ট্রাকে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমদানিতে ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন তিনি। আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে। পণ্য আমদানিতে শুল্ক কমায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে প্যাটেক্স খেলার খবর। হকিকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বললেন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কর্মকর্তারা। কয়েকদিন আগেই 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি গঠনের পর প্রথম সভা করল হকি ফেডারেশন। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 18 সদস্যের কমিটি থেকে এই দিন উপস্থিত ছিলেন 13 জন। এ সময় সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান বলেন, হকি ফেডারেশনকে উজ্জীবিত করা লক্ষ্য থাকবে তাদের। সভার শেষে 2টি যুব হকি দলের জার্সি উন্মোচন করা হয়। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলকে শাস্তির বিধান বাদ দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়া অনুমোদন। বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন বাতিল। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনাড়ম্বরভাবেই কাটল তারেক রহমানের জন্মদিন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, রাজনৈতিক তকমা দিয়ে কেড়ে নেওয়া যাবে না কথা বলার অধিকার। এবং পুলিশের শীর্ষ পদে রদবদল, নতুন আইজি বাহারুল আলম। ডিএমপির কমিশনার হলেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রজ্ঞাপন জারি। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।